অর্পিতা তার স্বামী আকাশ, শাশুড়ি মা মধুমিতা দেবী এবং একমাত্র ননদ পিয়ালির সঙ্গে বাস করে। অর্পিতার সঙ্গে আকাশের মাত্র 2 মাস আগেই বিয়ে হয়। আকাশ নিজের পছন্দের মেয়ে অর্পিতাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। আকাশের পছন্দকে তার মা মধুমিতা দেবী মন থেকে স্বীকার করে, কিন্তু অর্পিতার ননদ পিয়ালি অর্পিতাকে নিজের বৌদি বলে মেনে নিতে পারে না। তোর পছন্দ ভীষণ খারাপ দাদা, তুই দেখে দেখে শেষ পর্যন্ত এরকম একটা মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলি। এ তো খুব বেশি বড় লোক নয়, মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আর এ দেখতেও খুব একটা ভালো নয়। এই জন্যই আমি তোকে বলেছিলাম আমার বেস্ট ফ্রেন্ড নূপুরকে বিয়ে কর। নূপুর বড়লোক ঘরের মেয়ে ছিল আর দেখতেও একেবারে পরীর মতো সুন্দর ছিল। আমার তো তোর বউকে মোটেই পছন্দ হচ্ছে না। তোর পছন্দ না হলেও এখন আর কিছু করার নেই বোন, কারণ আমি অর্পিতাকে বিয়ে করে নিয়েছি, আর অর্পিতা এখন এই বাড়িরই বউ, তোর বৌদি। তাই নিজের বৌদিকে সম্মান করতে শেখ। অর্পিতা, তুমি আমার বোনের কথাই কিছু মনে করো না, চলো আমি তোমাকে ঘরে নিয়ে যাচ্ছি। এই বলে আকাশ অর্পিতাকে সঙ্গে করে নিয়ে চলে যায়। অর্পিতা খুবই নম্র, ভদ্র এবং সংস্কারী একটি মেয়ে ছিল, তাই সে কয়েকদিনের মধ্যেই তার সংসারের সমস্ত দায়িত্ব নিপুণভাবে পালন করতে শুরু করে। তার শাশুড়ি মা বৌমার এরকম আচার ব্যবহারে ভীষণ পরিমাণে খুশি হয়। নিজের বৌমাকে নিয়ে মধুমিতা দেবীর কোন রকমের অভিযোগ অভিমান কিছুই থাকে না, কিন্তু পিয়ালি তার বৌদিকে কিছুতেই বাড়িতে শান্তিতে থাকতে দেয় না। সে নানান রকম ভাবে তার বৌদিকে কথা শোনানোর চেষ্টা করে, আর তার বৌদি ছোট ছোট ভুলগুলো ধরতে থাকে। এমনই একদিন অর্পিতা যখন তার মাসির ছেলের বিয়েতে যাবে বলে রেডি হয়ে নিচে নেমে আসে। এই যে ম্যাডাম, সেজে গুজে হিরোইনদের মতো রেডি হয়ে কোথায় চললেন আপনি? বাবা, ম্যাডাম আবার আজকে চুড়িদার পরেছেন, কোথায় যাওয়া হচ্ছে শুনি? আসলে পিয়ালি, আজকে আমার মাসির ছেলের বিয়ে, তাই আমি বিয়ে বাড়িতে যাচ্ছি। আর কেন বলো তো, চুড়িদারটা কি ভালো লাগছে না? এই চুড়িদারটা তো শাশুড়ি মা আমাকে গিফট করেছে। শোনো, বাড়ির বউদের এসব চুড়িদার সালোয়ার কামিজে মানায় না, আর আমাদের বাড়ির বউয়েরা বিশেষ করে সবসময় শাড়ি পরে। তুমি মাকে দেখেছো, মা সবসময় শাড়ি পরে থাকে, তাই তুমি এখন বিয়ে বাড়িতে শাড়ি পরেই যাবে। আর এই চুড়িদারটা তুমি আমাকে দিয়ে দেবে, কারণ এটা পরে তোমাকে একদমই মানাচ্ছে না। এই শুনে অর্পিতা আবার নিজের ঘরে চলে যায়, আর সে তার জামা পরিবর্তন করে অন্য একটা শাড়ি পরে নিচে নেমে আসে। অর্পিতা যখন বাড়ি থেকে বেরিয়ে যাবে, তখন পিয়ালি আবার তার বৌদিকে আটকে দেয়। 1 মিনিট বৌদি, দাঁড়াও তো, দেখি তুমি খামের মধ্যে কত টাকা নিয়ে যাচ্ছ। এই টাকাটা তুমি নিশ্চয়ই নতুন বউয়ের মুখ দেখার জন্য দেবে। দেখি দেখি, খামটা দাও আমাকে। এই বলে পিয়ালি তার বৌদির হাত থেকে টাকার খামটা কেড়ে নেয়। ও মাই গড, 3001 টাকা! তুমি কি আমাদের ভিখারি করে ছাড়বে? এত টাকা দেওয়ার কি দরকার? তুমি তো দেখছি আমার দাদাকে লুটে পুটে একেবারে সর্বশান্ত করে দেবে। 2500 টাকা আমি রেখে নিচ্ছি, 501 টাকা নিয়ে যাও, এটাই যথেষ্ট। বড়লোক শ্বশুর বাড়িতে বিয়ে করেছো বলে বেশি বেশি বড়লোকই চাল দেখানোর কোনো দরকার নেই। কিন্তু পিয়ালি, মা তো নিজেই আমাকে টাকাটা খামের মধ্যে ভরে দিল। এটা আকাশের টাকা নয়, এটা মা দিয়েছে। মায়ের কথা বাদ দাও, মা বুড়ি মানুষ, মায়ের বয়স হয়েছে, তাই মায়ের বুদ্ধি সত্যি এখন লোপ পেয়েছে। বাড়িতে বৌমা আসার পর মায়ের বুদ্ধি হাঁটুতে চলে গেছে। আর তুমি তো খুব ভালো মতোই নিজের শাশুড়ি মাকে বশ করেছো। শাশুড়ি মা তোমার কথাই উঠছে, তোমার কথাই বসছে। তোমার তো খুবই এলাহি ব্যাপার, তাই না? আচ্ছা, তোমার বাপের বাড়ির পরিবার তো খুবই নির্লজ্জ, শুধুমাত্র নিজের মেয়েকে বিয়েতে নিমন্ত্রণ করলো, আর মেয়ে শ্বশুর বাড়ির লোকজনরা কোথায় যাবে? কিরে পিয়ালি, তুই বৌমার সঙ্গে এরকম করছিস কেন? বৌমা এক জায়গায় যাচ্ছে আর তুই ওকে আটকে রেখে উল্টোপাল্টা কথা শুনিয়েই যাচ্ছিস। নিজের বৌদিকে বিরক্ত করা ছাড়া তোর কি আর কোনো কাজ নেই? আমি নিজেই বৌমাকে বলেছি আজকে বিয়েতে শুধুমাত্র বৌমা একাই যাবে, কারণ বিয়েটা অনেক দূরে হচ্ছে, আর রিসেপশনে কালকে আমরা সকলে মিলে যাব। বৌমা, তুমি যাও, আর দাঁড়িয়ে থেকো না, তোমার দেরি হচ্ছে। এই শুনে অর্পিতা শেষ পর্যন্ত বাড়ি থেকে বের হতে পারে। বাপরে বাপ, আমার ননদটা কেমন যেন অদ্ভুত মতো। আমার শাশুড়ি মা তো এত ভালো। শাশুড়ি মা আমার সঙ্গে সবসময় কত ভালো ব্যবহার করে, একদম আমার মায়ের মতো। আর আমার ননদ এমন ব্যবহার কেন করে? ও আমার ননদ নয়, যেন আমার শাশুড়ি মা। সব সময় কিটির কিটির করতেই থাকে, এছাড়া তো ওর তো কোনো কাজই নেই। এমনই ভাবনা চিন্তা করতে করতে অর্পিতা তার মাসির বাড়িতে গিয়ে পৌঁছায়। পরের দিন রিসেপশনের অনুষ্ঠানে অর্পিতা শ্বশুর বাড়ির সকলে চলে আসে। অর্পিতা সেদিন পার্লার থেকে খুব সুন্দর করে মেকআপ করে আসে। নিজের বৌদিকে পার্লার থেকে মেকআপ করতে দেখে পিয়ালি তেলে বেগুনে জ্বলে ওঠে, তাই সে আবার তার বৌদিকে বিরক্ত করতে শুরু করে। ইস বৌদি, তোমাকে দেখতে কি বাজে লাগছে। সারা মুখটা একেবারে পাউডার দিয়ে সাদা ধবধবে করে নিয়েছো, মনে হচ্ছে কেউ সাদা রং ঘষে দিয়েছে তোমার মুখে। ইস, ব্লাশ এত বেশি পরিমাণে দিয়েছো, গাল দুটো একেবারে লাল টুকটুক করছে, তার সাথে এই ফলস আইল্যাশেস। ও বাবা, একদম তোমাকে জোকার মনে হচ্ছে।
কিন্তু পিয়ালি, সবাই তো আমার খুব প্রশংসা করছে, আর তুমি বলছো আমাকে ভালো লাগছে না। আমি তো খুব লাইট মেকআপ করেছি, এটা খুবই লাইট নিউড একটা মেকআপ, তবুও তোমার অতিরিক্ত মেকআপ বলে মনে হচ্ছে। আসলে তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তোমাকে মিথ্যা কথা বলছে, কিন্তু তুমি তো জানো আমি যা বলি একদম কারেক্ট কথা বলি। বেকার বেকার তুমি আমার দাদার 5,000 টাকা নষ্ট করে দিলে। পিয়ালির মুখে এমন কথা শুনে অর্পিতার মন খুবই খারাপ করে। সে আর কিছুতেই বিয়ে বাড়িতে মন খুলে আনন্দ করতে পারে না, আর অর্পিতাকে মন খারাপ করে থাকতে দেখে পিয়ালি মনে মনে খুবই আনন্দ পায়। সেদিন সন্ধ্যাবেলা মধুমিতা দেবী তার ছেলে এবং মেয়েকে নিয়ে বাড়িতে ফিরে আসে, আর অর্পিতা 3-4 দিনের জন্য বাপের বাড়িতেই থেকে যায়। অর্পিতা যখন শ্বশুর বাড়িতে ফিরে আসে তখন তার ননদ রীতিমতো আবার অর্পিতার পেছনে লেগে পড়ে। এসে গেছেন ম্যাডাম, তাহলে বাপের বাড়িতে তো বেশ মজা করে কাটিয়ে দিলেন, একবারও চিন্তা করলে না তো তোমার শ্বশুর বাড়ির পরিবার কি খাবে, বাড়ির কাজগুলো কি করবে? বাড়ির বৌমা হয়েছো নামেই, দায়িত্ববোধ বলে কোনো জিনিস নেই তোমার মধ্যে। আচ্ছা ছাড়ো, বাপের বাড়ি থেকে কি কি নিয়ে এসেছো বলো? সস্তার কোনো শাড়ি অথবা সালোয়ার সুটি এনেছো বোধহয়, এছাড়া আবার কি আনবে? হ্যাঁ বোন, একদম ঠিক বলেছিস। আর তাছাড়া কি বা দেবে, শাড়ি আর সালোয়ার সুটি দিয়েছে হয়তো। আকাশের মুখে এমন কথা শুনে অর্পিতা প্রচন্ড পরিমাণে রেগে যায়, তাই সে আর কোনো কথা না বলে নিজের ঘরে গিয়ে কান্নাকাটি করতে শুরু করে। আকাশও তাড়াতাড়ি করে সেখানে আসে। আকাশ, আমি তোমার কাছ থেকে এটা কখনোই আশা করিনি। তোমার বোন আমাকে সহ্য করতে পারে না, সবসময় শাশুড়ি মা হওয়ার চেষ্টা করে, দিন রাত শাশুড়ি মায়ের মতো খিটির খিটির করতেই থাকে। আজকে তোমার বোনের মতো তুমিও আমাকে কথা শোনালে। আরে অর্পিতা, তুমি এখনো পর্যন্ত আমার বোনকে চিনতে পারলে না? আমার বোন যাতে তোমাকে আর বেশি কথা শোনাতে না পারে সেই জন্যই আমি ওকে সাপোর্ট করে কথা বললাম। আসলে আমার বোন উল্টো ধরনের মানুষ, ওকে লাইনে আনার জন্য ওকে ওর মতো করেই বোঝাতে হয়। দাঁড়াও, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে ওকে সাহায্য করতে হবে। এভাবেই আকাশ অর্পিতাকে ভালো মতো সবকিছু বুঝিয়ে দেয়। পরের দিন খুবই সকাল করে অর্পিতা ননদের জন্য চা বানিয়ে তার ঘরে নিয়ে চলে যায়। পিয়ালি, পিয়ালি, তাড়াতাড়ি উঠো, দেখো না আমি তোমার জন্য চা করে নিয়ে এসেছি। চাটা খেয়ে বলো তো সব ঠিকঠাক আছে কিনা, মিষ্টি ঠিক হয়েছে তো? আমি চা পাতে বেশি দিয়ে ফেলিনি তো আবার? আর হ্যাঁ, চাটা খেয়ে বলবে চায়ে দুধের পরিমাণও সঠিক আছে কিনা। কি গো পিয়ালি, তাড়াতাড়ি ওঠো। আরে তুমি সকাল সকাল আমাকে বিরক্ত করছো কেন বৌদি? যাও না এখান থেকে, আমাকে ঘুমাতে দাও। এখানে চা রেখে তুমি চলে যাও, আমি খেয়ে নেব। না না, আমার না সকাল থেকেই কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। বাড়িতে এত শান্তি আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তুমি তো প্রত্যেকদিন সকালবেলা উঠেই চেঁচামেচি শুরু করো। তুমি টোকাটুকি না করলে আমার যে শান্তি হচ্ছে না। তুমি চাটা খেয়ে যতক্ষণ না বলবে সবকিছু ঠিক আছে ততক্ষণ কিন্তু আমি এখান থেকে যাব না। আরে বাবা হ্যাঁ, সব ঠিক আছে, চা খুব ভালো হয়েছে, দয়া করে তুমি এবার এখান থেকে যাও। এই শুনে অর্পিতা খুশি হয় এবং সে চুপচাপ সেখানে চা রেখে আবার রান্নাঘরে চলে যায়। যাক, আকাশের বুদ্ধি মনে হয় কাজ করছে, না হলে প্রত্যেকদিন পিয়ালি আমাকে ডবল ডবল করে চা করায়, আর আজকে আমি ইচ্ছা করে চায়ে চিনি চাপাতে বেশি করে দিয়েছি, তবুও আজকে আমাকে কোনো কথাই শোনাতে পারলো না। এভাবে অর্পিতা খুশি মনে বাড়ির কাজকর্ম করতে থাকে। সকালবেলা পিয়ালিকে তার বৌদি বিরক্ত করায় পিয়ালি এবার দুপুরে খাওয়ার সময় তার বৌদিকে বিরক্ত করবে বলে ঠিক করে, তাই সে অন্যান্য দিনের তুলনায় অনেক আগে লাঞ্চ করতে চলে আসে। কি গো বৌদি, কটা বাজে? এখনো পর্যন্ত খাবার পেলাম না। এবার কি খাবার খাওয়ার জন্য লঙ্গরখানাতে যেতে হবে? 1টা বেজে গেল, এখনো পর্যন্ত খাবারের কোনো দেখা নেই। তখনই তাড়াতাড়ি অর্পিতা রান্নাঘর থেকে ছুটে আসে। কি, লঙ্গরখানাতে খাবার খেতে যাবে? জানো, আমি না কখনো লঙ্গরখানাতে খাবার খেতে যাইনি। তোমার কথা শুনে মনে হচ্ছে লঙ্গরখানাতে খাবার খাওয়ার তোমার অনেক এক্সপিরিয়েন্স আছে। চলো না, আজকে আমরা সবাই মিলে লঙ্গরখানা থেকে খেয়ে আসি, কারণ এমনিতেও আমার এখন রান্না হয়নি। রান্না হতে কমপক্ষে 1 ঘন্টা তো লাগবেই। চুপ করো, যাও তাড়াতাড়ি গিয়ে রান্না করো। আর তুমি এটা কেমন শাড়ি পরেছো? যেন মনে হচ্ছে পুরানো সস্তা ছেঁড়া ফাটা শাড়ি। সেদিন নিশ্চয়ই বাপের বাড়ি থেকে নিয়ে এসেছো এটা। হ্যাঁ গো পিয়ালি, তুমি ঠিকই বলেছো। দেখো না আমার বাপের বাড়ি থেকে কেমন পুরানো কম দামি সস্তার শাড়ি দিয়েছে। আমারও শাড়িটা একদমই পছন্দ হচ্ছে না। আমি আমার বাপের বাড়ির লোকজনকে বলেছি আমার ননদ আমাকে ব্র্যান্ডেড শাড়ি কিনে দেবে বলেছে। আজকে বরং তুমি আমাকে খুব সুন্দর একটা দামি শাড়ি কিনে দাও, আমি সেই শাড়িটা পরে আমার বাপের বাড়ি থেকে ঘুরে আসবো, আর আমি সবাইকে দেখাবো যে আমার ননদ আমাকে কতটা ব্র্যান্ডেড দামি শাড়ি কিনে দিয়েছে। অর্পিতার কথা শুনে পিয়ালির মুখ পুরোপুরি বন্ধ হয়ে যায়, তাই সে কোনো কথা না বলে চুপচাপ নিজের ঘরে চলে যায়। আর এদিকে অর্পিতা প্রচন্ড খুশি হয়। এভাবে আরো কয়েকদিন কাটে। একদিন অর্পিতাদের বাড়িতে তাদের কিছু আত্মীয় স্বজন আসার কথা থাকে।
বাবা, আত্মীয় স্বজন আসবে বলে বেশ তো সেজে গুজে সুন্দর করে তৈরি হয়ে বসে আছো, আর মাথায় ঘোমটাটা কি দেবে? আসলে মা তোমাকে কিছু বলে না তো, তাই তুমি এতটা আশকারা পেয়েছো। আজকে আমার মাসি আর মেসোমশাই আসছে, ওরা তোমার থেকে বড় বয়স্ক গুরুজন, তাই ওনাদের সামনে তুমি মাথায় ঘোমটাটা দিয়েই থাকবে। হ্যাঁ পিয়ালি, তুমি একদম ঠিক কথা বলেছো। আমার শাশুড়ি মাটাও না কোনো আদব কায়দা কিচ্ছু শেখায় না আমাকে। ভাগ্যিস আমি একটা শাশুড়ি মায়ের মতো ননদ পেয়েছি। তুমি কি সুন্দর সবকিছু শিখিয়ে দিচ্ছ। আমি এখনই মাথায় ঘোমটা দিয়ে নিচ্ছি, কেমন? আরে না না, এখন ঘোমটা না দিলেও হবে। যখন মাসি মেসোমশাই সবাই আসবে তার আগে ঘোমটা দিলেই চলবে। আর এখন যাও তো, আমার মাথাটা খুবই যন্ত্রণা করছে। আমার জন্য এক কাপ চা করে নিয়ে এসো। এই শুনে অর্পিতা রান্নাঘরে চলে যায়। সে চা করে নিয়ে আসার সময় ইচ্ছা করে মাথায় বেশি করে ঘোমটা দিয়ে নেয়, এমনকি তার মুখ পর্যন্ত ভালো করে দেখা যায় না। এমন অবস্থায় অর্পিতা ইচ্ছা করে চা নিয়ে এসে পিয়ালির গায়ে ঢেলে দেয়। এর ফলে পিয়ালি প্রচন্ড পরিমাণে রেগে যায়। বৌদি, কি করলে এটা তুমি? চোখে দেখতে পাও না গরম গরম চা তুমি আমার গায়ে নিয়ে এসে ঢেলে দিয়েছো? ক্ষমা করবে পিয়ালি, আসলে মাথায় ঘোমটা দেওয়া তো আমি কিছুই ঠিকভাবে দেখতে পাচ্ছি না। যতই হোক বাড়ির বৌমাদের তো মাথায় ঘোমটা দিয়েই থাকতে হবে বলো। নতুন নতুন মাথায় ঘোমটা দিচ্ছি তো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে দেখবে। কোনো দরকার নেই তোমার মাথায় ঘোমটা দেওয়ার। এখন আমার গায়ে চা ফেলে দিয়েছো। মাসি আর মেসোমশাই যখন আসবে তখনও তুমি ওদের সঙ্গে কিছু না কিছু গন্ডগোল করবে। তাই তুমি যেমন ছিলে তেমনই থাকো, তোমাকে তো কিছু বলাই যাবে না, যা ইচ্ছা করো। এই বলে পিয়ালি তার ড্রেস চেঞ্জ করার জন্য বাথরুমে চলে যায়। আর পিয়ালিকে এভাবে রেগে যেতে দেখে অর্পিতা মনে মনে খুবই খুশি হয়। এভাবেই এখন অর্পিতা পিয়ালির মতো করে তাকে সাহায্য করতে থাকে। আর এখন পিয়ালি সবসময় তার বৌদির প্রতি খুবই বিরক্ত হয়। এভাবেই ধীরে ধীরে পিয়ালি তার বৌদিকে বিরক্ত করা ছেড়ে দেয়। আর অর্পিতা এখন হাসি খুশি সংসার করতে থাকে। রণজিৎ তার বউ পপিকে নিয়ে কানাডাতে থাকতো। তারা 5 বছর আগে কানাডাতে শিফট করেছিল। পপি শহরের খুবই মডার্ন একজন মেয়ে ছিল, কিন্তু রণজিৎ ছিল একজন গ্রামের ছেলে। রণজিতের বাবা মা গ্রামেই থাকতো, কিন্তু এখন তাদের বয়স হয়ে যাওয়ায় এবং বার্ধক্যজনিত কারণে অসুস্থ থাকায় রণজিৎ ঠিক করেছিল তার বাবা মাকে কানাডাতে নিয়ে আসবে এবং সেই জীবনটুকু বাবা মায়ের সেবা যত্ন করবে। কিন্তু রণজিতের এই সিদ্ধান্তে পপি খুশি ছিল না। কিছুদিনের মধ্যেই রণজিতের বাবা মা বিদেশের মাটিতে পা রাখে। রণজিৎ এবং পপি তাদের দুজনকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে যায়। কি হলো বাবা মা? তোমাদেরকে দেখে তো খুব চিন্তিত বলে মনে হচ্ছে। আসতে গিয়ে কোনো অসুবিধা হয়েছে নাকি? দেখ না বাবা, আমরা সঙ্গে করে বেশ কয়েকটা ব্যাগ নিয়ে এসেছিলাম। ব্যাগগুলো হারিয়ে গেছে। আমরা তখন থেকে আমাদের ব্যাগ খুঁজেই যাচ্ছি, কোথাও তো আমাদের ব্যাগগুলো দেখতে পাচ্ছি না। কেউ চুরি করে নিয়ে পালালো নাকি বলতো? লতিকা দেবীর কথা শুনে পপি ভীষণ পরিমাণে হাসতে শুরু করে দেয়। আমি জানতাম আপনারা এখানে আসতে গিয়ে নিশ্চয়ই কোনো না কোনো কাণ্ড ঘটাবেন। জীবনের প্রথমবার তো ফ্লাইটে উঠেছেন বোধহয়। গ্রামের মূর্খদের সঙ্গে এটাই হবে স্বাভাবিক। আপনারা এটাও জানেন না ফ্লাইট থেকে নেমে এয়ারপোর্টের বাইরে এসে ব্যাগপত্রের জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হয়? আপনাদের মূর্খমিতে আমার ভীষণ হাসি পাচ্ছে। উফ, ঠিক আছে, এটাতে এত বেশি পরিমাণে হাসাহাসির তো কিছু ছিল না। আমি যখন প্রথমবার ফ্লাইটে করে কানাডা এসেছিলাম আমার সাথে এটাই হয়েছিল। বাবা মাও তো প্রথমবার ফ্লাইটে উঠেছে, তাই এসব তো কিছু জানে না। এর পরের বার থেকে আর কোনো মিস্টেক হবে না। সে কি, তুমি তোমার বাবা মাকে যতই সাপোর্ট করে কথা বলো না কেন, তোমার বাবা মা কিরকম পাবলিক সেটা আমার ভালো মতোই বোঝা হয়ে গেছে। তুমি কিছুই বুঝতে পারোনি, সময় হলে সবই বুঝতে পারবে। মা বাবা চলো তোমরা গাড়িতে গিয়ে বসো, আমি ব্যাগগুলো নিয়ে আসছি। আমরা তো অনেকগুলো ব্যাগ নিয়ে এসেছি বাবা। এতগুলো ব্যাগ তুই একা একা কিভাবে নিয়ে যাবি? এখানে কুলি পাওয়া যাবে না? কুলিকে বললে সুবিধা হবে তো, বেকার বেকার তোকে এত কষ্ট করতে হবে না তাহলে। কালীপদ বাবুর কথা শুনে পপি আবার ভীষণ জোরে জোরে হেসে ওঠে। দেখেছো রণজিৎ, তোমার বাবা মা যে গ্রামের গেও ভূত সেটা আবার একবার প্রমাণ হয়ে গেল। এয়ারপোর্টে আবার কুলি পাওয়া যায়, এটা আপনাদেরকে কে বললো? উফ বাবা গো, আমার তো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল। বাবা, এয়ারপোর্টে কুলি পাওয়া যায় না। আমি ব্যাগগুলো ট্রলিতে করে নিয়ে যাব, কোনো অসুবিধা নেই। তোমরা চলো এবার গাড়িতে গিয়ে বসো সবাই। কিছুক্ষণ পর তারা বাড়িতে চলে আসে। প্রথম দিন থেকেই পপি তার শ্বশুর মশাই এবং শাশুড়ি মাকে অপমান করা শুরু করে দিয়েছিল। একদিন যখন পপি রান্নাঘরে রান্না করছিল তখন তার শাশুড়ি মা সেখানে এসে বলে, বৌমা দাও, আমি তোমার হাতে হাতে কিছু কাজ করে দিই। দুজন মিলে একসঙ্গে কাজ করলে তাড়াতাড়ি হবে।
আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার রান্নাঘরকে দেখে আপনার কি গ্রামের রান্নাঘর বলে মনে হচ্ছে? এটা কানাডার মডিউলার কিচেন। আমার রান্নাঘরে সমস্ত জিনিসই ইলেকট্রনিক্সের, যেমন চপার, মিক্সচার, মাইক্রোওয়েভ। এগুলোর তো আপনি জীবনে নামই শোনেননি। এগুলো ব্যবহার করা তো দূরের কথা। তা তুমি ঠিকই বলেছো বৌমা, আমাদের গ্রামের রান্নাঘরের সঙ্গে এখানকার রান্নাঘরের অনেক তফাৎ আছে। তবে তুমি যদি আমাকে একটু দেখিয়ে দাও, আমি চেষ্টা করতে পারি। এগুলো কোনো 2-5 টাকার জিনিস নয়, বুঝেছেন? যে আপনি আপনার ইচ্ছা মতো ট্রায়াল করে দেখতে পারবেন। আপনাকে কিছু করতে হবে না। আপনি চলে যান এখান থেকে। বেকার বেকার আমার জিনিসগুলো সর্বনাশ করবেন না। আরে পপি, তুমি কিভাবে মায়ের সঙ্গে কথা বলছো? তুমি যখন প্রথম কানাডায় এসেছিলে, তোমার তো এই জিনিসগুলো ব্যবহার করতে গিয়ে অনেক প্রবলেম হয়েছিল। আস্তে আস্তে তুমিও তো এইসব শিখে গেছো। মাও সেরকম আস্তে আস্তে সব শিখে যাবে। তুমি আমার সঙ্গে তোমার মায়ের তুলনা করছো? তোমার মা কোথায় একজন গ্রামের মহিলা, আর আমি শহরের মডার্ন মেয়ে। আমি যেখানেই যাই না কেন খুব সহজেই সবকিছু মানিয়ে নিতে পারি। ওকে, তোমার মা যেটা পারবে না। আরে আরে ঠিক আছে বাবা, আমার জন্য তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করো না। বৌমা, তুমি রান্না করো, আমি এখান থেকে চলে যাচ্ছি। এই বলে লতিকা দেবী মন খারাপ করে সেখান থেকে চলে যায়। পপি কখনো তার শাশুড়ি মাকে রান্নাঘরে ঢুকতে দিত না। একদিন কালীপদ বাবু টিভির রিমোট হাতে নিয়ে টিভি চালানোর চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই টিভিটা অন করতে পারে না। বৌমা দেখো, তো আমি কখন থেকে টিভিটা অন করার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই টিভিটা চলছে না। এই কথা শুনে পপি তাড়াতাড়ি করে কালীপদ বাবুর হাত থেকে টিভির রিমোটটা নিয়ে নেয়। ইস, ভাগ্যিস আমি এখানে এলাম, না হলে টিভির রিমোটটা একেবারে খারাপই করে দিতেন, আর সেই সাথে টিভিটাও যেত। আরে আপনি ভাবলেন কি করে আপনাদের মতো পাবলিক এরকম স্মার্ট টিভি অন করতে পারবে? এটা আপনাদের ওই গ্রামের সাদা কালো টিভির রিমোট নয়। এই রিমোটটা স্ক্রিন টাচিং রিমোট। এই রিমোট দিয়ে আপনি টিভি অন করতে পারবেন না। ঠিক আছে বৌমা, তুমি তাহলে টিভিটা চালিয়ে দাও, আমি একটু খবর দেখি। না, কোনো দরকার নেই। আসলে আমি আমার টিভিতে সমস্ত ইংলিশ চ্যানেলগুলোই ইনস্টল করে রেখেছি। আপনি এখানে বাংলা চ্যানেল খুঁজে পাবেন না। আর গ্রামের লোকেরা যে ইংলিশ বোঝে না, এটা তো আমি ভালো করেই জানি। তাই শুধু শুধু টিভি চালিয়ে বসে থেকে আপনি নিজের অপমান নিজেই করবেন না। এই বলে পপি টিভির রিমোটটা নিয়ে সেখান থেকে চলে যায়। এরকম ভাবেই 1 সপ্তাহ কেটে যায়। একদিন রাত্রিবেলা সবাই মিলে একসঙ্গে ডিনার করতে বসে। পপি, তোমাকে এত করে বললাম আজকের দিনটা তুমি অন্তত ইন্ডিয়ান কোনো খাবার রান্না করতে পারতে, সাদা ভাত, রুটি, কোনো সবজি বা তরকারি, যা কিছু। কিন্তু তুমি তা না করে পিৎজা আর বার্গার বানালে কেন? মা বাবা তো এই ধরনের খাবার খাওয়ার অভ্যাস নেই। তোমার বাবা মায়ের যেমন এই ধরনের খাবার খাওয়ার অভ্যাস নেই, আমারও সেরকম ইন্ডিয়ান খাবার রান্না করার অভ্যাস নেই। আমি তো আগেই বলেছিলাম এখানে এসে তোমার বাবা মা থাকতে পারবে না। এবার এসেই যখন পড়েছে, তখন এখানকার খাবার খেয়ে নিজেদেরকে তো অভ্যস্ত করতেই হবে। না না বৌমা, কোনো অসুবিধা নেই। আর রণজিৎ, তুই একটু চুপ করে থাকতে পারিস না? সবসময় আমাদের জন্য তুই বৌমাকে কথা শোনাস কেন? আজকে দেখি না বৌমার হাতের এই রান্না করা খাবারগুলো খেতে কেমন লাগে। এই বলে লতিকা দেবী এবং কালীপদ বাবু বার্গার খেতে যাবে। ঠিক সেই সময় পপি বলে, আরে আরে, বার্গার কিভাবে খেতে হয় আপনারা সেটুকু জানেন না? দেখো রণজিৎ, দেখো তোমার বাবা মা বার্গারকে রুটি সবজি মনে করেছে। এই জন্য বারবার করে বলেছিলাম তোমার বাবা মাকে এখানে নিয়ে এসো না। এনাদেরকে নিয়ে আমরা মুশকিলে পড়ে গেলাম। তুমি চিন্তা করো না বৌমা, আমরা দুজনে এমনিও ঠিক করেছি আমরা এখানে আর বেশি দিন থাকবো না। আমরা সামনের সপ্তাহের দিকেই গ্রামে ফিরে যাব। আমরা চলে গেলে তোমাদের কোনো রকম একটা সমস্যা হবে না। কেন বাবা, তোমরা তো এখানে এসেছিলে বাকি জীবনটা আমাদের সঙ্গে থাকবে বলে, তাহলে আবার গ্রামে ফিরে যাওয়ার কথা বলছো কেন? পপির ব্যবহারে তোমাদের খারাপ লেগেছে বলে? না না, সেরকম কোনো ব্যাপার নেই বাবা। আসলে আমরা গ্রামের মানুষ তো, এই জায়গাতে সত্যি সত্যি আমরা মানিয়ে নিতে পারছি না। সেই জন্য আমাদের আর এখানে থাকারও ইচ্ছা করছে না। তুই চিন্তা করিস না, আমরা না হয় আবার কিছুদিন পর এখানে আসবো। ঠিক আছে, আমি আর পপিও তাহলে তোমাদের সঙ্গে গ্রামে কিছুদিন গিয়ে থাকবো। অনেকদিন হয়ে গেল আমাদেরও তো গ্রামে যাওয়া হয় না। পপি কিছুতেই গ্রামে যেতে চায় না। শেষ পর্যন্ত রণজিৎ পপিকে বাড়িতে একা রেখেই তার বাবা মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে যাবে বলে ঠিক করে। রণজিতের মুখে এমন কথা শুনে পপি বাধ্য হয়ে গ্রামে যেতে রাজি হয়ে যায়। পপি এর আগে কখনোই গ্রামে যায়নি। সে জীবনের প্রথমবারের মতো গ্রামে এসেছিল। সেখানে আসতেই তার শ্বশুরমশাই এবং শাশুড়ি মাকে ওই এলাকার লোকজন অনেক বেশি সম্মান করছে। অনেকে আবার কালীপদ বাবু এবং লতিকা দেবীকে স্যার ম্যাডাম বলেও ডাকছে। পপি কিছুই বুঝতে পারে না। হঠাৎ করে সেখানে তাদের গ্রামেরই 2জন মহিলা চলে আসে। দিদি, আপনারা চলে এলেন? সত্যি আপনারা এই কদিন গ্রামে ছিলেন না, সবার মনটা কেমন যেন খারাপ হয়েছিল। ও, এটা তাহলে আপনার নতুন বৌমা? ইস, কি ছোট বাজে জামা পরেছে। একে দেখে বোঝাই যাচ্ছে এ আপনার বাড়ির বৌমা হওয়ার যোগ্য নয়।
এরকম ভাবে কাউকে অপমান করো না বুলটি। আমার বৌমা তো প্রথমবার গ্রামে এসেছে, তাই এখানকার মানুষের জীবনযাপন সম্পর্কে কিছুই জানে না। তবে আস্তে আস্তে সবকিছুই শিখে যাবে। চলো বৌমা, এবার বাড়ি চলো। দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। একদিন তাদের সেই প্রতিবেশী বুলটি দেবী আবার তাদের বাড়িতে আসে। সে দেখে যে লতিকা দেবী রান্না করছে আর তার বৌমা বসে ফোন ঘাঁটছে। একই দিদি, আপনি রান্না করছেন আর আপনার বৌমা বসে আছে? ইস, কি বাজে ব্যাপার! আপনার বৌমা কি রান্না বান্না করতে জানে না? আরে না না, আমার বৌমা তো সবই জানে। প্রথমবারের জন্য শ্বশুর বাড়িতে এসেছে বলে আমি আমার বৌমাকে কোনো কাজ করতে দিচ্ছি না, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, আসলে আমি এসেছিলাম আমার একটা শাড়িতে এমব্রয়ডারি কাজ করানোর জন্য। আপনি তো এখন রান্না করতে ব্যস্ত আছেন, আপনার বৌমাকে বরং বলুন আমার শাড়িটাতে এমব্রয়ডারি কাজটা করে দিতে। কি বলছেন কি? আমি এসব এমব্রয়ডারি কাজ করতে জানি না। ওকে, আমি কি এসব কখনো করেছি নাকি যে আমি এগুলো করতে পারবো? ওরে বাবা, সে কি! তুমি তো দেখছি কিছুই জানো না। তুমি এরকম ভাবসাব দেখাচ্ছ যেন তুমি সত্যি সত্যি বিদেশি। তোমার জন্ম তো এদেশেই হয়েছে, তারপরও তুমি এরকম কেন? লতিকা দিদির বৌমা হওয়া সত্ত্বেও তুমি এই কাজগুলো জানো না? এটা আমরা কিভাবে মেনে নেব? আরে বুলটি, ছাড়ো না, এটা তুমি রেখে যাও, আমি পরে কাজটা করে দেব। আরে দিদি দাঁড়ান না। হ্যাঁ, যেটা বলছিলাম, তুমি কি জানো না তোমার শাশুড়ি মা খুব ভালো এমব্রয়ডারি কাজ করতে জানে? আমাদের গ্রামের অনেক মহিলা মেয়েদেরকে এমব্রয়ডারি কাজ শিখিয়েছে। এখনো পর্যন্ত ফ্রিতে অনেক মেয়েদেরই ক্লাস করায়। শুধু তাই নয়, সরকার থেকে তোমার শাশুড়ি মাকে অনেক পুরস্কারও দেওয়া হয়েছে। আর আমার ছেলে তোমার শাশুড়ি মায়ের কাছ থেকে কাজ শিখে এখন শহরে ফ্যাশন ডিজাইনার হিসেবে চাকরি করছে। এটা শুনে পপি ভীষণ পরিমাণে অবাক হয়। সে তার শাশুড়ি মাকে এই নিয়ে কোনো কথাই বলতে পারে না। কিছুদিন পরেই তাদের গ্রামে একটা বড়সড় ধরনের সাংস্কৃতিক প্রোগ্রামের আয়োজন করা হয়। সেখানে চিফ গেস্ট হিসেবে কালীপদ বাবু এবং তার পরিবারকে নিমন্ত্রণ জানানো হয়েছিল। সবার প্রথমে স্টেজে উঠে এক ব্যক্তি কালীপদ বাবুকে সম্মান জানিয়ে তার সম্পর্কে বেশ কিছু কথা বলতে শুরু করে। আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হলেন কালীপদ বাবু। আপনারা সবাই জানেন এনার জন্য আমাদের গ্রামের কত উন্নতি সাধন হয়েছে। ইনি প্রথম আমাদের গ্রামে সবাইকে কম্পিউটার শিখিয়েছেন। শুধু তাই নয়, নিজে কম্পিউটার শেখার পর আমাদের গ্রামের অনেকেই কম্পিউটার উপহার দিয়েছেন। এনার মহান কাজের জন্য আজকে আমাদের গ্রামের অনেকেই শহরে গিয়ে চাকরি বাকরি করছে। এখন আমরা ওনাকে সম্মান জানানোর জন্য ওনার হাতে কিছু পুরস্কার তুলে দেব। পপি এই সমস্ত কথাগুলো শুনে আকাশ থেকে পড়ে। রণজিৎ, তোমার বাবা মা পড়াশোনা জানেন? এ আমি কি ভুল করে ফেললাম? আমি তো তোমার বাবা মাকে মূর্খ মনে করেছিলাম, সেজন্য আমি ওনাদেরকে অনেক অপমান করেছি। কিন্তু এনারা যে এতটা ভালো মানুষ আর এনাদের মধ্যে এতটা প্রতিভা আছে আমি তো জানতামই না। হ্যাঁ, তুমি জানো না বলেই তো তোমাকে আমাদের গ্রামে নিয়ে এসেছি। আমরা যে কোনো নতুন জায়গাতে গিয়ে প্রথমে কিছু বুঝতে পারি না, কিন্তু আস্তে আস্তে সবকিছু বুঝতে পেরে যাই। তুমি নিজেই দেখো না এই গ্রামে এসে তোমার কতটা অসুবিধা হচ্ছে নিজেকে মানিয়ে নিতে, কিন্তু আমার মা বাবা সবসময় তোমার সঙ্গে সহযোগিতা করছে। কখনো কি তোমাকে অপমান করেছে? পপি তার ভুলের জন্য খুবই লজ্জিত হয়ে পড়ে। সে তার শ্বশুর মশাই এবং শাশুড়ি মায়ের কাছে হাত জোর করে ক্ষমা চায়। কিছুদিন পর পপি এবং রণজিৎ কালীপদ বাবু ও লতিকা দেবীকে নিয়ে আবার কানাডায় ফিরে যায়। তারা সবাই মিলে সুখে শান্তিতে বিদেশে জীবন কাটাতে থাকে।